সাগনিকের ডায়েরির আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইংরেজ বাদ দিয়ে আর কোন কোন ইউরোপীয় দেশ বিভিন্ন সময় ভারতবর্ষ তথা বাংলাদেশে তাদের কলোনি স্থাপন করেছিল। আসলে ইংরেজরা সবার লাস্টে এসেছিল, কিন্তু তারও আগে বিভিন্ন ইউরোপীয় দেশ কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাদের রাজত্ব বা কলোনি স্থাপন করেছিল। সোজা কথা বলতে গেলে বাংলাদেশের সহজ সরল মানুষদের ঠকিয়ে কম দামে জিনিসপত্র এখান থেকে কিনে অনেক বেশি দামে তারা ইউরোপীয় বাজারে বিক্রি করত। এই ব্যবসা বাণিজ্য করতে করতে তাদের কিন্তু বাংলাদেশের ভূখণ্ডের ওপর লোভ জন্মে যায়। তার থেকেই তারা কিন্তু আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করার বদলে আধিপত্য স্থাপন বা উপনিবেশ স্থাপন করতে সচেষ্ট হয়। তালিকাতে প্রথম আসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগাল। ইউরোপীয় শক্তি হিসেবে পর্তুগালই প্রথম ভারতবর্ষে পদার্পণ করে। 1498 সালে ভাস্কো দা গামা গোয়ার কালিকট বন্দরে কিন্তু প্রথম আসেন, কিন্তু বাংলাতে পর্তুগিজরা প্রথম আসে 1516 সালে হুগলিতে। এরপর তার পরের বছর তারা যায় চট্টগ্রামে এবং চট্টগ্রাম বন্দরকে তারা পোর্ট গ্রান্ডে নামে পরিচিত করে তোলে। 1537 সালে হুগলিতে তারা নিজেদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। কিন্তু আদতে পর্তুগিজরা ছিল দস্যু এবং বন্য প্রকৃতির, এবং তাদের অত্যাচারে তৎকালীন বাংলার মানুষরা প্রচণ্ড অতিষ্ঠ হয়ে ওঠে এবং তাদের শায়েস্তা করার জন্য তৎকালীন বাংলার সুবেদার শায়েস্তা খাঁ পর্তুগিজদের আক্রমণ করে হুগলি এবং চট্টগ্রাম এই দুটি ঘাঁটি দখল করে নেয়। এরপর কোনো মতে পর্তুগিজরা টিকে থাকলেও পরবর্তীকালে অন্যান্য ইউরোপীয় শক্তিরা এখানে আসায় এবং শেষ পর্যন্ত ইংরেজরা এখানে চলে আসায় তাদের চাপে আস্তে আস্তে তারা এই অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়। এখনও চট্টগ্রাম এবং হুগলিতে অনেক স্থাপত্য শিল্প পর্তুগিজদের দেখতে পাওয়া যায়। এরপর তালিকায় আসে ওলন্দাজ এবং দিনেমাররা। ওলন্দাজ মানে আমরা জানি হল্যান্ড এবং নেদারল্যান্ডের লোকদের বলা হয়, কিন্তু দিনেমার কারা? দিনেমার হলো ডেনমার্কের লোকেরা। আগে হ্যাঁ, ডেনমার্করা মানে ড্যানিশরাও কিন্তু কিছুদিন হলেও বাংলায় তাদের রাজত্ব করে গেছিল। 1615 সালে ডাচরা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে বাংলায় ব্যবসা বাণিজ্য করতে শুরু করে। তারা মূলত 4টি দ্রব্য ব্যবসা বাণিজ্য করত, যেমন নুন, আফিম, মসলিন এবং মশলা। তারা চুঁচুড়া সংলগ্ন এলাকায় তাদের নিজেদের বাণিজ্য কুটি স্থাপন করেছিল। কিন্তু কালক্রমে তারা ইংরেজের সঙ্গে শক্তিতে পেরে ওঠে না। 1759 সালে একটি বিখ্যাত যুদ্ধ হয়েছিল, যেটি ইতিহাসে ব্যাটেল অফ চিনসোনা নামে পরিচিত। এই যুদ্ধে ইংরেজরা শোচনীয়ভাবে হারিয়ে দেয় ডাচদের। 1795 সাল থেকে তারা পুরোপুরি ইংরেজদের উপর নির্ভরশীল হয়ে পড়ে, কারণ তারা রিকোয়েস্ট করেছিল ইংরেজদের যাতে তাদেরকে ফরাসিদের হাত থেকে বাঁচাতে পারে ইংরেজরা। 1814 সালে একটি ট্রিটির মাধ্যমে ডাচদের কলোনি টিকে তো ছিল কিন্তু ওই নামকা বাস্তে, কিন্তু 1824 সালে একটি ফাইনাল ট্রিটির মাধ্যমে তারা পুরোপুরি বাংলা থেকে বিদায় নেয়। অন্যদিকে দিনেমার বা ড্যানিশরা ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে বাংলায় বাণিজ্য করতে শুরু করে। 1676 সালে তারা শ্রীরামপুরে তাদের প্রথম বাণিজ্য কুঠি তৈরি করে। 1806 সালে সেন্ট ওলভ নামে একটি চার্চ তারা শ্রীরামপুরে তৈরি করে, কিন্তু তারা কোনোদিনই বাংলায় সেভাবে ঘাঁটি গেড়ে বসতে পারেনি এবং শেষ পর্যন্ত 1845 সালে তারা বাংলা থেকে পাত্তারি গোটায় ইংরেজ তারা খেয়ে। এরপর তালিকায় আসে ফরাসিরা। ইংরেজ বাদ দিয়ে একমাত্র এই ফরাসিরাই বাংলাদেশের নিজেদের জায়গাটা একটু হলেও ধরে রাখতে পেরেছিল। 1674 সালে তারা প্রথম বাংলায় আসে এবং গঙ্গা তীরে চন্দননগর কেন্দ্র করে তারা একটি শক্তিশালী কেন্দ্র নির্মাণ করে। বেশ কয়েক বছরের মধ্যে তারা চন্দননগরকে কেন্দ্র করে একটি শক্তিশালী ঘাঁটি নির্মাণ করে, কিন্তু তারাও শেষ পর্যন্ত ইংরেজদের শঠতা, কপটতা এবং রাজনীতিক চিন্তাভাবনার সঙ্গে না পেরে তারাও কিন্তু আস্তে আস্তে ইংরেজদের বশবর্তী হতে বাধ্য হয়। তার থেকেও বড় কথা পলাশির যুদ্ধে তারা নবাব সিরাজদৌল্লা পক্ষ নিয়েছিল ইংরেজদের বিপক্ষে গিয়ে, যেটা আলটিমেটলি তাদেরকে ইংরেজদের শত্রু ভাবাপন্ন করে তোলে। শেষ পর্যন্ত বেশ কয়েকটা যুদ্ধের পরে তারা নিজেদের বাংলার অন্য জায়গা থেকে তল্পি তল্পা গোটাতে বাধ্য হয় এবং তাদের কুঠিগুলো সবকটা দখল করে নেয় ইংরেজরা। শুধুমাত্র চন্দননগরেই তাদের ক্ষমতা টিকে থাকে। তো এই ছিল আজকের গল্প, যেখানে ইংরেজ বাদ দিয়ে আর বাকি সব ইউরোপীয় শক্তিগুলো আমাদের বাংলায় বিভিন্ন সময় রাজত্ব করেছিল তার উপরে।
যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আপনাদের পরিজনদের কাছে এই ভিডিওগুলো ছড়িয়ে দিন।